অদ্ভুত এক প্রেমে পড়ে যাই আমি গত বর্ষায়, যা এলোমেলো করে দেয় আমার বিশ্বাস অবিশ্বাসের দেয়াল। এক অন্যতম সত্যের মুখোমুখি হয়ে আমি জীবনের সেই অন্যতম সত্য ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। এটা কোনো নিছক মিথ্যে গল্প নয়, এই একটা গল্প আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। সেদিন আমি নানা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। প্রায় 5 বছর পর যাচ্ছি। বাবা মা প্রচুর ব্যস্ত থাকায় তারা আসতে পারেনি। ভার্সিটি বন্ধ, তাই আমি চিন্তা করলাম নানা বাড়ি থেকে ঘুরে আসি। সারপ্রাইজ দিব বলে ফোন করিনি। রাত 11টার সময় স্টেশনে গিয়ে নামলাম। অজপাড়াগাঁয়ের সেই স্টেশনে নেমে দেখি একটা কাক পক্ষীও নেই। দূরে একটা পাখি চিচি করে ডাকছে। তার ডাক শুনে যেন আমার শরীরটা হকচকিয়ে গেল, একদম শিরশির করে উঠলো। আমার আরো আগে নামার কথা ছিল, কিন্তু যান্ত্রিক প্রবলেম হওয়ার কারণে ট্রেন 2 ঘন্টা লেট করেছে, যার কারণে আসতে আসতে দেরি হয়ে গেল। সাধারণত স্টেশন থেকে নানাবাড়ি পর্যন্ত ভ্যানে করে যেতে হয়, কিন্তু রাত 11টা মানে গ্রামে অনেক রাত। এত রাতে হয়তো ভ্যানওয়ালারা এক ঘম কমপ্লিট করে ফেলেছে। এই স্টেশনে আমার সাথে আরো একজন লোক নেমেছে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি। একা একা খুব ভয় লাগছিল, তাই মনে মনে ভাবলাম লোকটার সাথে পরিচয় হয়ে, আর উনি যদি আমার রাস্তায় যায় তাহলে দুইজন একসাথে চলে যাওয়া যাবে। তারপর লোকটার কাছে গিয়ে সালাম দিলাম, তবে মুখে সালামের জবাব নিল না, জাস্ট মাথা নাড়ালো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোন দিক যাবেন? তারপর সে হাতের ইশারা দিয়ে পশ্চিম দিক দেখিয়ে দিল, তবে আমি তো যাব উত্তর দিক। তখন আমি আরো হতাশ হয়ে গেলাম। লোকটা আমার সাথে কোনো কথাই বললো না। আমি মনে মনে ভাবলাম লোকটা কি আমার সাথে কথা বলতে চাচ্ছে না নাকি বোবা। আমার মনে মনে ভাবলাম বোবা থাকলে তো কানেও শুনতো না, উনি তো আমার কথা শুনেছেন। যাই হোক, কিছু আর করার নেই, আজকে আমাকে একাই যেতে হবে। কিন্তু যখন ভাবছিলাম রাতের বেলা 5 কিলোমিটার রাস্তা আমাকে একা একা যেতে হবে, তখন আমার শরীর ঘেমে যাচ্ছিল। আমি এমনিতেই প্রচুর ভীতু, আবার গ্রামের রাস্তা অন্ধকারের মধ্যে একা একা হাঁটা আমার কাছে পুলসিরাতের থেকেও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। ভয়ে আমার গা ছমছম করে শরীরের ভিতর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। তখন আমি মনে মনে ভাবলাম যা হয়েছে হয়েছে, এবার নানা বাড়িতে কল দেই। এই ভেবে আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম ফোনে এক ফোঁটাও নেটওয়ার্ক নেই। অনেক চেষ্টা করেও আমি একবারও কল দিতে পারলাম না। এখন আর কি করার, আমার তো কিছুই করার নেই। তারপর আমি 3 বার আয়াতুল কুরসি পরে ফু দিয়ে ফোনের লাইটটা অন করে আস্তে আস্তে এগুতে লাগলাম। যতই এগুচ্ছিলাম ততই ভয় আমাকে একদম গ্রাস করে নিচ্ছিল। কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম আমার পিছন পিছন যেন কেউ একজন হেঁটে আসছে। ভয় আমাকে আরো আঁকড়ে ধরছিল। অতীতে যতবারই গল্প পড়েছিলাম ততবারই এই লাইনটা দেখেছিলাম, রাতের বেলা পিছন পিছন কেউ একজন হাঁটার মতো। আমি আগে ভাবতাম লেখকদের আর কোনো খেয়ে কাজ নেই, এই লাইনটা প্রত্যেকটা গল্পের মধ্যে দিতেই হবে। তবে আজ বুঝতে পারছি যখন আমার সাথে এমনটা ঘটছে, মনে হচ্ছে সত্যি আমার পিছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। একদম স্পষ্ট কারো হেঁটে চলার শব্দ আমি অনুভব করছিলাম। আগে শুনেছিলাম এরকম পরিস্থিতিতে পড়ে গেলে কোনোভাবেই পিছন দিকে তাকাতে হয় না, পিছনে ভূত পেতনি যাই থাকুক না কেন সামনের দিকে আগাতে হয়। পিছন দিকে তাকালে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি এটা ভেবে শুধু সামনের দিকে আগাচ্ছিলাম। মনে হচ্ছিল এখনই একটা দৌড় দেই, তবে দৌড় দেওয়ার মতো শক্তি আমার শরীরে ছিল না। কিন্তু আমি যতই জোরে হাঁটার চেষ্টা করছিলাম ততই আমার পিছনের শব্দটা আরো জোরে অনুভব করতে লাগলাম। আবার পরক্ষণে মনে মনে ভাবলাম ওই পাঞ্জাবিওয়ালা লোকটা না তো, ওই লোকটা তো ভেবে বসলো না আমি ভয় পাই, তাই আমাকে ভয় দেখানোর জন্য এমনটা করছে। তারপর আমি না পেরে একবার তাকিয়ে ফেললাম, কিন্তু তাকিয়ে দেখলাম আমার পিছনে কিছুই নেই, একদম শূন্য। আবার যখন সামনের দিকে ঘুরে হাঁটতে লাগলাম, ঠিক তখনই আবারও পায়ের শব্দ অনুভব করতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা গন্ধ অনুভব করলাম। গন্ধটা একদম আমার নাকের ভিতরে ঢুকে গেল। গন্ধটা এমন ছিল, মিষ্টি জাতীয় দিয়ে পান খেলে যেমন গন্ধ হয় ঠিক তেমনই গন্ধটা একদম কড়া ভাবে আমার নাকের ভিতরে প্রবেশ করছিল। আমি তখন আর কিছু বুঝে উঠতে না পেরে দিলাম এক দৌড়। দৌড়াচ্ছিলাম আর মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর নিজেকে গালি দিচ্ছিলাম ফোন না করে আসার জন্য। ফোন করে আসলেই তো নানা বাড়ি থেকে কেউ একজন এসে আমার জন্য অপেক্ষা করতে স্টেশনে। আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, তবে তখনও সেই অদৃশ্য মানবের পায়ের শব্দ আমার কানে আসছিল। তারপরেও দৌড়াচ্ছিলাম এটা ভেবে যে এটা আমার জীবন মরণের ব্যাপার, কোনোভাবে আজকে ধরা দেওয়া যাবে না। তবে সেই কাদের ব্যাগটার জন্য বেশিক্ষণ দৌড়াতে পারলাম না, ক্লান্ত হয়ে সেখানেই পড়ে গেলাম। তখন আমি মনে মনে ভাবছিলাম এই যাত্রাই হয়তো আমার শেষ যাত্রা। মৃত্যুর ভয় আমাকে গ্রাস করে নিচ্ছিল। ওদিকে আমি একদম অচেতন হয়ে যাচ্ছিলাম, নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারছিলাম না। এক মুহূর্তের জন্য বাবা মায়ের ছবি ভেসে উঠলো মনের আয়নায়। ভার্সিটির সেই শাইলার কথা মনে পড়ছিল। মনে মনে ভাবছিলাম শাইলাকে আর কোনোদিন বিরক্ত করবো না, আর কখনোই তার পিছন পিছন ঘুরবো না। আজ থেকে তুমিও মুক্তি পেয়ে গেলে। ঠিক তখনই আমার ঘাড়ে একটা ছোঁয়া অনুভব করলাম, একটা শীতল ঠান্ডা ছোঁয়া। ঘাড়ে হাত দিয়ে দেখলাম এটা বৃষ্টির পানি। তখন কিছুটা প্রাণ ফিরে পেলাম। ঠিক তখনই একটা বাড়ি থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, একটা মেয়ের হাসির আওয়াজ। তখন আমি মনে মনে ভাবলাম আশেপাশে বাড়ি আছে। তারপর আমি উঠে দাঁড়ালাম। দূর থেকে দেখলাম একটা বাড়িতে আলো জ্বলছে। দৌড়ে আমি সেই বাড়িতে চলে গেলাম। সেই বাড়িতে যাওয়ার পর দরজায় গিয়ে এত ডাকাডাকি করলাম, তবে দরজা খুললো না। খুলবেই কি করে, গ্রামের বাড়ি, রাতের বেলাতে আবার ডাকাতের ভয় থাকে। তখন আমি কোনো উপায় না পেয়ে সেই ঘরের সামনেই বসে পড়লাম। ঠিক তখনই খেয়াল করলাম যে ঘরের সামনে একটা কবর। কবর দেখে আমি আবারও ভয় পেলাম, তবে এখন এতটা ভয়
পেলাম না আমি আগে কবর দেখে যতটা ভয় পেতাম, কারণ ভয় পেতে পেতে আজ আমি একদম স্তব্ধ হয়ে গেছি। হঠাৎ করে তখন দরজা খুলে গেল আর আমি উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি একজন বৃদ্ধা মহিলা দরজা খুলেছে। অন্ধকারের মধ্যে তেমন একটা দেখা যায় না, তবে আধো আধো আলোয় দেখা যাচ্ছে সে একটা সাদা কাপড় পরেছে। আমি তখন তাকে সালাম দিয়ে আমার নানার নাম বললাম। নানার নাম বলতে সে বলল, ও আচ্ছা তুমি হাবিবুল্লাহ চেয়ারম্যানের নাতি, আচ্ছা তুমি এখানে এই অবস্থায় কেন? আমি তখন বললাম আমি ঢাকা থেকে এসেছি, বৃষ্টির জন্য আপনাদের এখানে একটু আশ্রয় নিয়েছি, বৃষ্টি চলে গেলে আমি এখান থেকে চলে যাব। তখন সে বলল ভিতরে আসো। ভিতরে যাওয়ার পর আমাকে বসতে দিল আর একটি গামছা বের করে এনে দিয়ে বলল মাথার পানিটা মুছে ফেলো, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি তখন বললাম ঘর এত অন্ধকার কেন, আপনাদের কোনো আলোর ব্যবস্থা নেই? তখন বৃদ্ধ মহিলাটি বলল এই তো আমরা কিছুক্ষণ আগে আলো নিভিয়ে শুয়ে পড়েছিলাম, তুমি এসে ভালোই করেছো, আজকে নামাজ না পড়ে শুয়ে পড়েছিলাম, এখন আমি নামাজটা পড়ছি আর তুমি দাঁড়াও আমি আলো পাঠিয়ে দিচ্ছি। এই কথাটা বলে বৃদ্ধ মহিলা অন্য রুমে চলে গেল। কিছুক্ষণ পর এক হাতে কুপি আর এক হাতে খাবারের প্লেট নিয়ে আসলো অপূর্ব সুন্দরী এক নারী। মেয়েটা এতটাই সুন্দর যে এত সুন্দর মেয়ে আমার মনে হয় আমি জীবনেও কখনো দেখিনি। আধো আধো আলোয় মেয়েটাকে এত সুন্দর লাগছে, মনে হয় আসমান থেকে সাক্ষাৎ পরি নেমে আসছে আমার সামনে। ঢিলে ঢালা পাতলা একটা জামা পরা আর অপরূপ সুন্দরী দেখেই মনে হচ্ছে যৌবন ঢেলে পড়ছে তার সামনে। এসে আমার দিকে ঢেপ ঢেপ করে তাকিয়ে রইল। আমিও লাজ শরম ভুলে গিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মেয়েটি তখন মুচকি একটি হাসি দিয়ে বলল উনি আমার দাদি, দাদি নামাজ পড়তে গেছে তাই আমি খাবার নিয়ে আসলাম, আপনি নিঃসংকোচে খেয়ে নিন। আপনি ঢাকা থেকে এসেছেন, হয়তো আপনার অনেক ক্ষুধা পেয়েছে। আপনার নানা বাড়ি আমিও চিনি, এখান থেকে মোটামুটি ভালোই দূর। আমি স্থানীয় একটা কলেজে পড়ি, আমার মা নেই, ছোটবেলাতেই মারা গেছে। আপনি যেই কবরটা দেখে ভয় পেয়েছেন ওটাই হলো আমার মায়ের কবর। বাবা ঢাকাতে একটা ছোট্ট চাকরি করে, যার কারণে ঢাকাতে যেতে পারি না, তবে আমার ঢাকাতে যাওয়ার খুব ইচ্ছে। আমার বাবা যদি বড় চাকরি করতো তাহলে আমাদেরকেও ঢাকা নিয়ে যেতেন, আমাকে আর দাদিকে ঢাকাতেই রাখতেন। তারপর আবার মুচকি এসে বললেন আমি শুধু শুধুই ভকভক করছি তাই না? আমার বকবক না শুনে আপনি খেয়ে নিন। আমি তখন বললাম সমস্যা নেই, আপনি বলে যান। সত্যি বলতে ভেতরে ভেতরে আমি অবাক হয়েছি, মেয়েটা এত হরহর করে কথাই বা বলছে কেন? আবার আমি যে বাইরে কবর দেখে ভয় পেয়েছি এটা আবার সে কেমনে জানলো? তারপর আবার মনে মনে ভাবলাম গ্রামের মেয়ে তো বুদ্ধিমতী, হয়তো আমার মুখ দেখে অনেক কিছু বুঝে ফেলেছে। আমি আজ পর্যন্ত গ্রামে এত মিশুক আর কিউট মেয়ে কখনোই দেখিনি। ও কি রঙের কাপড় পরেছে সেটা তো বলা হয়নি, আকাশী নীল রঙের একটি জামা যেটাতে অদ্ভুত সুন্দর লাগছে তাকে, মনে হচ্ছে একদম সাক্ষাৎ পরি। মেয়েটাকে অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভীষণ ভালো লেগে গেল। খাওয়া শেষ করে আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। ঠিক সেই সময় মেয়েটা আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল আল্লাহ কত সুন্দর বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজলে কতই না মজা হতো, কিন্তু ভিজলে যে ঠান্ডা লেগে যায় আর দাদিও যে বকা দিবে তাই তো ভেজে যাবে না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম কত সাধারণ একটা মেয়ে, মুখে যা আসে তাই বলে দেয়, মুখে কোনো কিছু আটকায় না। ঠিক তখনই মেয়েটার দাদি এসে বলল আজকে তুমি থেকে যাও, আজকে বৃষ্টি থামবে না। আমি তখন বললাম না বৃষ্টি থেমে যাবে আর কিছুক্ষণ পরে আমি চলে যাব। তখন সে আমাকে বলল তুমি আমার থেকে বেশি বুঝো না, এটা আষাঢ়ের বৃষ্টি, এত সহজে থামবে না। একটা জিনিস ভেবে আমি অবাক হচ্ছিলাম, আমি তাকে দাদি বলছিলাম অথচ তিনি আমাকে বাবা বলছিলেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কি খেয়াল করতে পারছে না নাকি। আমি মনে মনে ভাবলাম হয়তো বয়স হয়ে গেছে তাই খেয়াল করতে পারছে না, হয়তো তার আমার সমবয়সী কোনো ছেলে আছে। তারপর সে আমাকে বলল ওই পাশের রুমটাতে তুমি থেকে যাও, ওটা আমার ছেলের রুম, ছেলে ঢাকাতে থাকে, ঢাকা থেকে আসলে ওই রুমেই থাকে। আমি যদিও উপরে না বলছি তবে ভিতরে ভিতরে আমারও থেকে যাওয়ার ইচ্ছা, কারণ তার নাতিকে যে আমার ভালো লেগে গেছে, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। মনে মনে ভাবতে লাগলাম আজকের এই বৃষ্টিতে যদি আমি তার সাথে ভিজতে পারতাম। অবশেষে সেই সুযোগটাও এসে গেল।